3 বছর পর মেঘার সাথে দেখা। সবাই ধরে নিয়েছে মেঘা হয়তো লজ্জায় আর কখনো ওর অস্তিত্ব উপস্থাপন করবে না, কিন্তু নিষিদ্ধ পল্লীর মেয়েদের যে কোনো লজ্জা নেই এটা অমিতা ঠিক বুঝতে পারল। যা সুশিক্ষা নেই, যে কখনো ভালো ব্যবহার পায়নি, ভদ্রতা কাকে বলে জানে না, তার কাছ থেকে ভালো কিছু আশা করা সত্যি হাস্যকর। অমিতা চেঁচিয়ে ওর মাকে ডাকলো। অমিতার মা ড্রয়িং রুমে এসে তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এটা তার দেখতে হবে তিনি কখনো ভাবেননি। তিনি কপট রাগ দেখিয়ে বললেন, তোমার যদি একটুও মান সম্মান বোধ থাকতো তাহলে আর এই মুখ আমাদের দেখাতে না। এত টাকা পয়সা নিয়েও তোমার মন ভরেনি? আবার কি চুরি করতে এসেছো? চুরি নয়, বরং আমার অধিকার নিতে এসেছি। শোনো মেয়ে, তোমার মতো মেয়েদের পতিতাপল্লীতেই মানায়। ভালো পরিবেশ তোমাদের জন্য না। নষ্ট মেয়ে কোথাকার। এত কথা শুনতে ভালো লাগছে না। কাবিননামা অনুযায়ী আমি মিনহাজের প্রথম স্ত্রী। এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমার অধিকারও এখনো আছে। জান্নাত প্রচন্ড রেগে বলল, আম্মা ওকে তাড়াতাড়ি চলে যেতে বলুন। আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। মিনহাজের সাথে দেখা না করে এক পাও নড়ছি না। আর আমি যাব কেন? এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি এখানেই থাকবো। জান্নাত রুমে গিয়ে মিনহাজকে ফোন দিল। আপনি এক্ষুনি বাসায় আসুন। মিনহাজ অবাক হয়ে বলল, এখন কেন? কি হয়েছে? কোনো সমস্যা? সব ঠিক তো? এত কিছু বলতে পারবো না। আসতে বলেছি আসুন। বলেই জান্নাত লাইন কেটে দিল। মিনহাজ দ্রুত বাসায় আসার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মিনহাজ বাসায় ঢুকেই মেঘাকে দেখে অবাক হলো। সামনে মা, অমিতা, জান্নাত দাঁড়িয়ে আছে। মিনহাজ আশ্চর্য হয়ে বলল, মেঘা তুমি? জানি আশা করনি আমাকে। তুমি আমাকে ছাড়া ভালো থাকলেও আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি বলো? তাই তো চলে এলাম। মিনহাজের মা বলল, কি মেয়ে বিয়ে করেছিলি? তোকে আমি কতবার বলেছিলাম নর্তকীরা কখনো সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে না। তুই বলেছিলি ও সম্পূর্ণ আলাদা। এই তার নমুনা। বিড়ালের যতই ভালো খাবার দাও ও ইঁদুর দেখলে ধরবেই। আর নষ্ট মেয়েদের ভালো পরিবেশে রাখলেই তাদের আচরণ পরিবর্তন করা যায় না। তারা তাদের লেভেল কখনো ছাড়তে পারে না। অমিতা মুখ খুলল, ভাইয়া তুই এই আপুরটাকে বিদায় কর। ও যতক্ষণ বাড়িতে থাকবে কেমন দুর্গন্ধ লাগছে পরিবেশটা। চারিদিকে পাপি পাপি গন্ধ ভেসে বেরিয়েছে। মেঘা সবার কথা উপেক্ষা করে মিনহাজের কাছে গিয়ে বলল, ইস কত শুকিয়ে গেছো। একদম আমায় ধরবি না। তোর এই হাত অপবিত্র। তোর সারা শরীরে পাপ ছড়িয়ে আছে। এক্ষুনি এখান থেকে চলে যা। তোর মুখ দেখতে চাই না। আমার অধিকার থেকে আমি এক পাও অনড় হব না। আমার অধিকার আমি হাসিল করেই ছাড়বো। তুই তো অধিকার না, টাকা নেওয়ার ধান্দা এসেছিস। বল কত টাকা চাই তোর? আমার টাকা চাই না, আমার শুধু তোমাকে চাই। আর একটাও কথা বলবি না। এক্ষুনি বের হয়ে যা বাড়ি থেকে, নয়তো খুব খারাপ হবে। মেঘা হাসলো। এমন করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বললাম না শরীরে হাত দিবি না। তোর স্পর্শ আমার কাছে চরম ঘৃণা লাগে। যা বের হয়ে যা বলছি। মেঘার মাঝে কোনো পরিবর্তন নেই। মিনহাজ মেঘার হাত ধরে টানতে টানতে বাড়ির বাহিরে বের করে দরজা বন্ধ করে দিল। এতটা চাপ নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। কেউ ঠিক মতো আচরণ করছে না। মিনহাজের বাবা রাতে বাসায় ফিরে এসব শুনে মিনহাজকে উত্তম মধ্যম গালাগালি দিলেন। জান্নাত ঠিক মতো কথা বলছে না। মিনহাজ একা একা বেলকনির বেতের চেয়ারে বসে আছে। মনটা বেশ খারাপ। সকালে কলিং বেল বেজেই চলেছে। সবাই ব্যস্ত, তাই মিনহাজ দরজা খুলল। তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দরজার ওপাশে পুলিশ দাঁড়িয়ে। এত সকালে পুলিশের দলবল হাজির হওয়ার কারণটা বুঝতে পারল না। পুলিশের একটু পেছনে পরিচিত মেঘাকে দেখে মিনহাজ বুঝতে পারল আসল কাহিনী। আপনি মিনহাজ? জি, ভেতরে আসুন প্লিজ। সবাই সোফায় বসা। ইন্সপেক্টর শফিকুল বললেন, মেঘা আপনার প্রথম স্ত্রী রাইট? হ্যাঁ। তো এখন তাকে মেনে নিচ্ছেন না কেন? সে একটা প্রতারক। মানুষ হিসাবে তার কোনো পরিচয় আছে বলে আমি মনে করি না। কিভাবে বুঝলেন? ওকে বিয়ে করার পর ও আমার সরলতার সুযোগ নিয়ে বাহিরের লোকের সাথে হাত মিলিয়ে সবকিছু চুরি করে নিয়ে যায়। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওকে তো ডাস্টবিন থেকে নিয়ে এসেছি, যা কখনো ভালো হওয়ার যোগ্য না। ইন্সপেক্টর শফিকুল বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? না। তাহলে কিসের ভিত্তিতে আমরা আপনার কথা বিশ্বাস করব? আর আপনি তো এ সম্পর্কে কোনো জিডিও করেননি। যদি করতেন তো এখন আমরা আপনার পক্ষে কথা বলতে পারতাম। আর মেঘা তো বলছে সে কিডন্যাপ হয়েছিল। আপনার তো উচিত ছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করা। মিনহাজ ততুষ্ট হয়ে বলল, ইন্সপেক্টর আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি মেঘাকে তার অধিকার ফিরিয়ে দিতে। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলুন। মিনহাজ জান্নাতের দিকে তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। মিনহাজ বলল, দেখুন আমার বাবা মা মিথ্যা বলেনি। আর ও যদি কিডন্যাপ হতো তাহলে নিশ্চিত যে বাবা আর মা আমাকে এই বিষয়ে জানাতো। কিন্তু এটাই সত্য যে ও ডাকাতের সাথে হাত মিলিয়েছে। আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিতে। শুনুন, মেঘা তো ডিভোর্স দিতে চাইছে না। তাই আমার মনে হয় আপনার আরেকটু ভাবা উচিত। আমি আগামীকাল আসবো, ভেবে নিন, সময় আছে। বলে পুলিশ চলে গেল। রাতে কয়েকবার মিনহাজ জান্নাতের সাথে কথা বলতে চেষ্টা করলো, কিন্তু জান্নাত একবারও কথা বলল না। মিনহাজকে এড়িয়ে চলছে। শোনো জান্নাত, যা হচ্ছে এটা আমার একদম হাত নেই। একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই তার প্রতিদান আমাকে এখন দিতে হচ্ছে। তবে যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে থাকবো। কথাগুলো বলতেই মিনহাজ অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনাস্থলে জান্নাত অবাক। জান্নাত চেঁচিয়ে সবাইকে ডাকলো। দ্রুত মিনহাজকে ডাক্তারের কাছে নেওয়া হলো। রিপোর্ট নিয়ে মিনহাজের বাবা ডাক্তারের চেম্বার থেকে বের হলেন। জান্নাত উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে বাবা? ডাক্তার কি বলল? তিনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। জান্নাত আটকে ধরল। কি হলো বলুন। কিছু হয়নি। তাহলে বলছেন না কেন? প্লিজ বলুন।
জান্নাত কেঁদে দিল। মিনহাজের বাবা ইতস্তবোধ করে বললেন, মিনহাজের ক্যান্সার। কথাটি শুনে জান্নাত একদম নিশ্চুপ হয়ে গেল। ও যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জান্নাত ধপ করে ফ্লোরে বসে পড়ল। জান্নাতকে ধরে নিয়ে চেয়ারে বসালো। জান্নাত কিছুতেই এটা মেনে নিতে পারছে না। জান্নাতকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। কেমন পাগলের মতো আচরণ করছে। জান্নাত মিনহাজের কাছে গেল। মিনহাজ মাত্র জেগেছে, চোখের নিচে কালো দাগ, মুখে হাসি, অথচ এই মানুষটার ভেতরেই ভয়ঙ্কর একটা রোগ বাসা বেঁধে আছে। জান্নাত মিনহাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন অদ্ভুত আচরণ দেখে মিনহাজ বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, আর ডাক্তারও বলেছে সব ঠিক হয়ে যাবে। এখন এসব কঠিন রোগেরও অনেক চিকিৎসা আছে, তুমি কেঁদো না প্লিজ। জান্নাতের মুখে নেই কোনো শব্দ, নেই কোনো অভিযোগ, তবে চোখে অভিমান প্রচুর। জান্নাতের চোখ দুটো বলতে চাচ্ছে, আমি এই কদিনে সত্যিই তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একটা দিনও চলবে না। আমি ভালো থাকতে পারবো না। জীবনের এই অবস্থায় আমি তোমাকে হারাতে চাই না। না, আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না। তাহলে কেন আমাকে একা করে চলে যাচ্ছ অজানা? নিজের মনের কথায় নিজেকেই প্রশ্নবিদ্ধ করে জান্নাতকে। নিজের অজানা কল্পনার কথায়ও প্রচন্ড অভিমান হয়। জান্নাত, এই জান্নাত। জান্নাতের ঘোর কাটে। মিনহাজকে ছেড়ে দেয়। পাশে ফিরে দেখে ইন্সপেক্টর শফিকুল দাঁড়িয়ে আছেন। তিনি নরম সুরে বললেন, মিনহাজ সাহেব কেমন আছেন এখন? এই তো এখন সুস্থ। ইন্সপেক্টর এবার একটু সরল ভঙ্গিতে বললেন, মেঘা তো আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে, এখন আপনি কি বলছেন? মিনহাজ খানিকটা খুশি হয়ে বলল, যত তাড়াতাড়ি পারেন কাজটা মিটিয়ে দিন। সেটা না হয় করলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। মিনহাজ এবার তটস্থ হয়ে বলল, আমার যে ক্যান্সার ধরা পড়েছে এটা কি মেঘা জানে? হ্যাঁ, আমি বলেছিলাম। মিনহাজ মন খারাপ করে বলল, তাও দেখতে এলো না? জান্নাত রাগান্বিত হয়ে বলল, ওর জন্য খুব মায়া হচ্ছে বুঝি? তা না, তবে আমার এত বড় একটা অসুখ, যখন তখন মারা যেতে পারি জেনেও তো ওর একটাবার হলেও আসার দরকার ছিল। ইন্সপেক্টর বললেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি যত দ্রুত পারেন ডিভোর্সের কাগজটা মিটিয়ে দিন। ইন্সপেক্টর চেয়ার টেনে বসে বললেন, মিনহাজ সাহেব, মেঘা আমার কাছে কাবিননামার ফটোকপি পাঠিয়েছে। ওখানে যে টাকার ব্যাপার আছে সেটা ছাড়া তো আমি সমস্যা সংশোধন করতে পারছি না, কারণ দেনমোহরের টাকা তো তাকে পরিশোধ করতেই হবে এবং এটা তার প্রাপ্য। জান্নাত বলল, যত টাকা লাগে দিন, যত টাকা দেনমোহর আছে সব দেওয়া হবে। আপনি কাজটা শেষ করুন। ম্যাডাম, সামান্য হলে আমি এত কথা খরচ করতাম না, কিন্তু এখানে দেনমোহরের পরিমাণ 1,01,00,000 টাকা। জান্নাত চমকে উঠল, এত টাকা দেনমোহর? মিনহাজের দিকে তাকিয়ে দেখল সেও অবাক হয়ে তাকিয়ে আছে। মিনহাজ উত্তেজনা নিয়ে বলল, কি বলেন এগুলো? এত টাকা হবে কেন? 10,01,000 টাকা দেনমোহর ধার্য করে মেঘাকে আমি বিয়ে করেছিলাম। ইন্সপেক্টর বললেন, দেখুন, আমি একটা তারিখ ঠিক করে জানাবো। এখন যদি আপনারা না পারেন তাহলে মেঘাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। আজ তাহলে উঠি, বলে পুলিশ অফিসার চলে গেলেন। জান্নাত মিনহাজের বাবাকে বললেন সবকিছু। ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে সবকিছু শুনে মিনহাজের বাবার মাথায়ও কাজ করছে না। এত টাকা কোথায় পাবেন? তার মাথায় শুধু এই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। যদিও তিনি আগেই সবটা ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে জেনে নিয়েছেন। আমার কাছে তো এত টাকা নেই, তার উপর ব্যবসায় শুধু লস হয়েই চলেছে। কিছুদিন আগে ব্যাংকের লোন শোধ করে আমি এখন শূন্য হাতে আছি। এখনো মিনহাজের চিকিৎসার অনেকটা বাকি, হয়তো অনেক টাকা লাগবে। আমার কাছে যা আছে তা দিয়ে সবকিছু কমপ্লিট হবে না। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আমি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। জান্নাত বলল, বাবা, আপনি এত টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। মিনহাজের খেয়াল রাখবেন, আমার ফিরতে রাত হতে পারে। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। মিনহাজের বাবা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছ তুমি? মা বাবার কাছে যাচ্ছি, তারা যদি কোনো সাহায্য করতে পারে। শুনলাম তারাই নাকি একটু খারাপের মধ্যে আছে। এখন তুমি যেও না, তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়বে। তুমি থাকো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না, তাও আমি একবার যেতে চাই। জান্নাত ওনার কথা উপেক্ষা করে হাঁটতে শুরু করলো। দরজায় কিছু শব্দে মিনহাজ দরজার দিকে তাকালো। মেঘা দাঁড়িয়ে আছে হাসি মুখে। মেঘা মিনহাজের পাশে বসে বলল, কেমন আছো সুইটহার্ট? মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। মেঘা মিনহাজের মুখে আলতো ছুঁয়ে দিয়ে বলল, ইস, কেমন শুকিয়ে গেছো, ঠিক মতো খাও না নাকি? আমার এত খেয়াল রাখতে হবে না, তুমি তো বেশ খুশি। মেঘা হেসে বলল, আসলে এখানে আমার দোষ আছে কিনা জানি না। ছোট থেকে মানুষের হাতে বড় হয়েছি, এক কথায় মানুষের হাতের পুতুল। যেভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করেছে। আমি শুধু দুমুঠো খাওয়ার আশায় যে যা বলতো তাই করতাম। এখনো তাই করি, তবে পরিবর্তন শুধু অর্থের। আগে ছিল কম, আর এখন নির্দিষ্ট এবং বেশি। আমার মায়ের সেদিন বলা কথাগুলো সত্য। যার সুশিক্ষাই নেই, ভদ্রতা জ্ঞান নেই, সে কখনো ভালো ব্যবহার করতে পারে না। আমিও ঠিক তাই। আমার কাছে টাকা ছাড়া অন্য কিছুর কোনো দাম নেই। মেঘা আরেকটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আর ভালোবাসা? সে তো 2024 সালে মরে গেছে, তাই এখন আর আবেগে মন টানে না। তবে আমার জীবনে যদি কোনো ভুল থাকে সেটা তোমাকে ধোকা
দিয়ে যে ভুল করেছি। তুমি একজন ভালো মানুষ, তোমার পরিবারের সবাইও খুব ভালো। মেঘা উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে উঠি। এই জীবনে তোমার সাথে আর দেখা করার ইচ্ছা নেই। ইচ্ছা আছে, কিন্তু দেখা করব না। মেঘা উঠে দরজার কাছে যেতেই মিনহাজ বলল, কাবিননামা তো 10 লাখ করা হয়েছিল, সেখানে 1 কোটি কিভাবে হলো বুঝলাম না। মেঘা হাসলো, মুখে হাসির রেখা টেনে চলে গেল। কোনো প্রতিউত্তর করল না। মনে মনে বলল, আজ তো একটা বোকা। বাবা, আমার 50 লক্ষ টাকা লাগবে। জান্নাতের এমন কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইল। এত টাকা কি করবি? কি করব সেটা তোমার না জানলেও চলবে, তবে আজকে বিকালের মধ্যে যদি আমার শ্বশুরের কাছে 50 লক্ষ টাকা না দাও, তবে মনে রাখবে তোমার মেয়ে মারা গেছে। জান্নাত নামের কোনো মেয়ে তোমাদের ছিল না। আর হ্যাঁ, তোমাদের জামাই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। যদি টাকা না দাও তবে দেখতে এসো না, আমার অনুরোধ রইল। জান্নাতের বাবা ওর দিকে তাকিয়ে দেখলো তার মেয়ের মাঝে কেমন অগোছালো একটা ভাব। মনে হচ্ছে কয়েকদিন ঠিকমতো খায় না। চোখ দেখে মনে হচ্ছে কয়েক রজনী তার চোখে নিদ্রা পড়েনি। জান্নাত দ্রুত ওদের বাড়ি থেকে বের হয়ে আসলো। উদ্দেশ্য হসপিটাল। পরদিন সবার উপস্থিতিতে মিনহাজ আর মেঘার ডিভোর্স সম্পন্ন হলো, যদিও পুরোপুরি না। 6 মাস সময় লাগবে। তবে এখানে কঠিন একটা স্ট্যাম্প করা হলো। এরপর দুজনের কেউ চাইলেও আর একসাথে হতে পারবে না। মিনহাজকে বাসায় নিয়ে আসা হয়েছে। ডাক্তার যখন বলল আপনারা পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারেন, তখন সবাই অবাক হয়ে বলল, মানে এত বড় অসুস্থতার মাঝে বাড়িতে নিয়ে কি করব? ডাক্তার হেসে দিয়ে বলল, আসলে ব্যাপারটা সাজানো, ওনার তেমন কিছুই হয়নি। উনি আমাকে এইসব ঝামেলার কথা বলেছিলেন, তাই আমরা দুজন মিলেই প্ল্যান করি যাতে মেঘাকে তাড়াতাড়ি দূর করা যায়। মেঘা এমনিতেও চলে যেত, কিন্তু একটু সময় নিত আর ঝামেলা বাঁধাতো, তাই এই প্ল্যান করা। ওনার মাথায় একটু চোট পেয়েছে, ঔষধ ঠিক মতো খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে জান্নাতের মনে যে কালো অন্ধকার জমা ছিল তা মুছে গেল, কিন্তু ওই জায়গাটুকু অভিমানে ভরল। কত টেনশনে ছিলাম, আর সে আমার সাথে এমনটা করলো। খারাপও লাগছে, অন্যদিকে খুশিও লাগছে। বাড়িতে এসে জান্নাত মিনহাজের সাথে কথা বলছে না, খুব অভিমান করেছে। মনে অভিমানের এক বিশাল পাহাড় এঁকে রেখেছে। রাতে মিনহাজের জন্য খাবার দিতে রুমে গেলে মিনহাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? জান্নাতের কোনো ভ্রুক্ষেপ নেই। জান্নাত রুম থেকে বের হতে গেলেই মিনহাজ পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার, পালাচ্ছ কেন? জান্নাত তবুও কথা বলছে না। মিনহাজ হাল ছেড়ে দিয়ে বিছানায় এসে বসলো। কি করা যায় এখন? মাঝরাতে ঘুম ভেঙে মিনহাজ দেখলো জান্নাত পাশে নেই। তটস্থ হয়ে উঠল। তারপর পা টিপে বেলকনিতে গিয়ে দেখলো জান্নাত জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জান্নাতের মন খারাপ হলে মাঝরাতে বেলকনিতে এসে বসে থাকে। মিনহাজ জান্নাতকে আলতো করে জড়িয়ে ধরল। কারো শীতল পরিচিত স্পর্শ জান্নাতকে মুগ্ধ করল। জান্নাতকে নিজের দিকে মুখ করতেই জান্নাতের চোখে সুপ্ত জলের আবির্ভাব মিনহাজকে এক অজানা ব্যথায় ব্যথিত করল। জান্নাত, তুমি কাঁদছো কেন? জান্নাত কথা না বলে মিনহাজকে জড়িয়ে ধরল। আমি সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তবুও দিয়েছি, প্লিজ ক্ষমা করো। জান্নাত কান্নাজড়িত কণ্ঠে বলল, তুমি খুব পচা, এত কষ্ট দাও কেন আমাকে? কিছু প্রশ্নের উত্তর হয় না, থাকে শুধু নিশ্চুপ চাহনি। ভালোবাসার অপার মুগ্ধতা গ্রাস করছে মিনহাজকে। হালকা বাতাসে জান্নাতে চুল উঠছে, চোখে হালকা জল। কাজল নেওয়া থাকলে ঠিক লেপটে যেত। মিনহাজ আরেকটু শক্ত করে ভালোবাসার মুগ্ধতায় জড়িয়ে নিল ওকে। সম্মানিত দর্শক, আসলেই ভালোবাসার কোনো নির্দিষ্ট রং হয় না, হাজার রঙে রঙিন হয়। তাই হাদিস শরীফে বলা আছে, আত্মীয়তা করুন জাত বংশ দেখে, অন্যথায় সারা জীবন পস্তাতে হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।